Wenn Deutschland heute wirtschaftlich gerettet ist, dann verdankt dies das deutsche Volk nur seiner eigenen Führung। এই গল্পটি হলো একটা মানুষের যিনি ছোটবেলায় স্বপ্ন দেখতেন একজন শিল্পী হওয়া, কিন্তু বড় হয়ে সে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর রূপে পরিণত হয়। এটি অ্যাডলফ হিটলারের গল্প। একটা ছেলেকে কিভাবে ঘৃণা, দুঃখ আর ক্ষোভ একটি দানবে পরিণত করে, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব। 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়ার এক ছোট শহর ব্রাউনা আম ইনে অ্যাডলফ হিটলার জন্ম নেন। বাবা আলোয়েস হিটলার ছিলেন একরোখা, সবসময় রেগে থাকা সরকারি কর্মচারী। ছেলেকে শাসন করতেন হাতের লাঠি দিয়ে। হিটলারের শৈশব মানে ছিল মার খাওয়া, চিৎকার শোনা এবং ভয়। তার মা ক্লারা ছিল তার একমাত্র আশ্রয়। হিটলারের স্বপ্ন ছিল তিনি একজন চিত্রশিল্পী হবেন। 1907 সাল তিনি যখন 18 বছরের হলেন, তিনি ভিয়েনার ফাইন আর্ট স্কুলে আবেদন করলেন। তিনি আবেদনের পর যখন প্রাথমিক ধাপের পরীক্ষা দিলেন, তিনি পাস হয়ে গেলেন, কিন্তু যখন দ্বিতীয় ধাপের পরীক্ষা দিলেন, সেই পরীক্ষায় তাকে হিউম্যান ফিগার ড্র করতে বলা হয়, কিন্তু তিনি তাতে ব্যর্থ হন এবং তিনি তাতে ফেল হয়ে যান। এবং সেখানকার এক শিক্ষক তাকে বলেন যে তুমি ঘর বাড়ি খুব ভালো আঁকতে পারো, তুমি আর্কিটেক্ট হতে পারবে, কিন্তু তুমি কোনোদিনও আর্টিস্ট বা চিত্রশিল্পী হতে পারবে না। এবং হিটলার দ্বিতীয়বারের জন্য আরেকবার আবেদন করলেন, কিন্তু তিনি দ্বিতীয়বারের জন্য ব্যর্থ হলেন। এরই মধ্যে তার মা ক্লারা ক্যান্সারে মারা গেলেন এবং তার মৃত্যুর পর একা হয়ে গেলেন হিটলার। ভিয়েনা শহরের রাস্তায় রাস্তায় তিনি ঘুরে বেড়াতেন, কখনো গরিবখানায় থাকতেন, কখনো বা সস্তার ছবির কার্ড বানিয়ে তিনি বিক্রয় করতেন। এবার 1914 সাল, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো এবং হিটলার যোগ দিল জার্মান সেনায়। It all begins in November 1918. At the end of the First World War, the German soldiers return home. And among these millions of men, there is one who still won't accept this defeat: Adolf Hitler. যুদ্ধ জার্মানি হেরে গেল। এই হার তাকে আরো ভেঙে দিল। সে ভাবলো আমরা তো জিতছিলাম, হঠাৎ কি হলো? তখন অনেক নাৎসি ভাবাদর্শী বলতে লাগলো যে কমিউনিস্টরা এবং ইহুদিরা দেশের পিঠে ছুরি মেরেছে। হিটলার এই তত্ত্বে বিশ্বাস করত এবং তার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতে লাগলো। এবার প্রথম বিশ্বযুদ্ধ শেষ। হিটলার তখন রাজনীতি নিয়ে ভাবতে শুরু করল। একটি ছোট দল ছিল জার্মান ওয়ার্কার্স পার্টি। এই দলটিতে তিনি জয়েন করলেন। নিজের ভাষণ, চিৎকার, রাগী বক্তৃতা দিয়ে এই পার্টিকে নাৎসি পার্টিতে পরিণত করলেন। Du meine Arbeit für richtig hältst, ob du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe, dass ich mich in diesen Jahren für dich eingesetzt habe, dass ich anständig meine Zeit verwendet habe im Dienste meines Volkes. Gib du jetzt deine Stimme ab. Wenn ja, dann tritt für mich ein, so wie ich für dich eingetreten bin. সে বলতে লাগলো কমিউনিস্টরা শত্রু, ইহুদিরা দেশ ধ্বংস করেছে, আর আমরা জার্মানিকে আবার গ্রেট করে তুলব। নাৎসিদের প্রতীক তৈরি হলো হেকেন ক্রুজ বা স্বস্তিকা। কালো জামা পরা বাহিনী, এসএস, এসএ, হিটলার ইউথ, একটা পুরো প্রোপাগ্যান্ডা মেশিনারি তৈরি হলো। এবার আসি 1933 সাল। জার্মানির অবস্থা তখন খুব টালমাটাল। অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছে যুদ্ধ এবং ট্রিটি অফ ভার্সাইলিসের জন্য। রাস্তায় লাখ লাখ বেকার। জার্মান মানুষরা তখন একজন শক্তিশালী নেতাকে চাইছিলেন যে দেশকে উদ্ধার করবে। এই সুযোগটাই কাজে লাগাতে চায় অ্যাডলফ হিটলার। তখন প্রেসিডেন্ট ছিলেন বৃদ্ধ হিন্ডেনবার্গ। পুরোনো দিনে জেনারেল ছিলেন, এখন খুব বয়স্ক। অনেকেই চাইছিল না হিটলারকে চ্যান্সেলর হিসেবে দেখতে, কিন্তু জার্মানির পার্লামেন্টে নাৎসি পার্টি সেই সময় একটি বড় পার্টি ছিল। তীব্র রাজনৈতিক চাপের মধ্যে হিন্ডেনবার্গ 1933 সালে 30 জানুয়ারি হিটলারকে জার্মান চ্যান্সেলর হিসেবে ঘোষণা করলেন। তবে খেয়াল রাখবেন, এখানে সে সম্পূর্ণ ক্ষমতা পায়নি, কারণ তার সাথে সাথে ছিল অন্যান্য মন্ত্রীরা এবং তখন সমস্ত সিদ্ধান্ত প্রেসিডেন্টের অনুমতি ছাড়া নেওয়া যেত না। এবার
ঠিক এক মাসও যায়নি 1933 সালের 26শে ফেব্রুয়ারি জার্মান পার্লামেন্ট বা রাইখস্টাগ বিল্ডিংয়ে হঠাৎ আগুন লাগে। আটক করা হয় 4 যুবককে, তার মধ্যে ছিল একজন কমিউনিস্ট। হিটলার সঙ্গে সঙ্গে বলে ওঠে এটা কমিউনিস্টদের ষড়যন্ত্র, তারা বিপ্লব করতে চাইছে, এবং এই আগুন হয়ে উঠল হিটলারের মাস্টার স্ট্রোক। হিটলার প্রেসিডেন্ট হিন্ডেনবার্গকে বোঝালো যে দেশ বাঁচাতে হলে এখনই কঠিন পদক্ষেপের দরকার। পরের দিনই জারি হলো রাইখস্টাগ ফায়ার ডিক্রি। এটি একটি বিশেষ জরুরি আইন। এর মধ্যে বলা হয় সমস্ত কমিউনিস্ট দল নিষিদ্ধ, যে কোনো কাউকে গ্রেপ্তার করা যেতে পারে এবং আদালত ছাড়াই তাকে শাস্তি দেওয়া যেতে পারে। সংবাদপত্র, চিঠি, টেলিফোন সমস্ত কিছুতে নজরদারি শুরু হয়। বিরোধী নেতাদেরকে জেলে পাঠানোও শুরু হয়। কয়েক সপ্তাহ পর হিটলার আরেকটি আইন নিয়ে এলো, যেটি হচ্ছে এনেবলিং অ্যাক্ট, এবং এটিকে জার্মান পার্লামেন্টে পাশও করিয়ে ফেললো। এনেবলিং অ্যাক্ট এই আইনের মানে হিটলার তার সংসদের অনুমতি ছাড়াই 4 বছর ধরে আইন বানাতে পারবে। অর্থাৎ এখন থেকে সংসদ বা পার্লামেন্ট কাজ করবে না, হিটলার একাই সিদ্ধান্ত নেবে, প্রেসিডেন্ট কিছু বলবে না, আদালত বাধা দিতে পারবে না। এইভাবে হিটলার গণতন্ত্রকে খুন করেছিল গণতান্ত্রিকভাবে। এবার কমিউনিস্ট পার্টি সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলো, সোশ্যাল ডেমোক্রেটরা জেলে, সংবাদপত্রের সেন্সর, বিরোধীদের বইপত্র পোড়ানো হলো, ইউনিয়ন, ধর্মীয় দল সবকিছুতে ব্যান লাগিয়ে দেওয়া হলো। শুধু হিটলার আর নাৎসিদের কথাই চলবে, এটিই ছিল এনেবলিং অ্যাক্ট, এবং এটি হলো ফ্যাসিবাদের সম্পূর্ণ রূপ। এবার আসি 1938, প্রেসিডেন্ট হিন্ডেনবার্গ মারা গেলেন। হিটলার তখন একটি ঘোষণা করল, আমি এখন থেকে চ্যান্সেলর আর প্রেসিডেন্ট দুটোই। নিজেকে সে ফিউরার বলল। ফিউরার কথাটির অর্থ হচ্ছে একমাত্র নেতা। Der Tag, an dem ich als Chef der größten deutschen Oppositionspartei in das Haus am Wilhelmsplatz ging und als Führer und Kanzler der Nation heraustrat. এখন থেকে সে পুরো দেশের সেনাবাহিনী, আদালত এবং সরকার, পুলিশ সবকিছুর একছত্র অধিপতি হয়ে উঠল। এরপর শুরু হবে নাৎসি জার্মানির সবথেকে অন্ধকার অধ্যায়। নমস্কার, আজকের পার্ট 1 ছিল, এবং পার্ট 1টি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আগামী সপ্তাহে আমি দ্বিতীয় পার্টটিও আপলোড করে দেবো। ধন্যবাদ।